যে একজন গুড ডক্টরের যে কোয়ালিটিস কি থাকা উচিত এবং সেটা কি শুধু কাটতে জানলে হলো না। I mean, you can teach a monkey how to cut, but to become a good surgeon, you need to be a good human being first, and then good doctor, then you become a good surgeon. আমাদের ক্লিনিশিয়ান কিছু আমাদের দেশের আত্মীয় স্বজন এক একজন প্রত্যেকে ডক্টর হয়ে যায়। I mean, everybody starts giving advices. Patient already ক্যান্সার শব্দে মেন্টালি অনেক ভালনারেবল স্টেটে থাকে, তখন যদি সবাই চারদিক থেকে বিভিন্ন রকম অ্যাডভাইস কি বলে রং অ্যাডভাইস দেয়, তাহলে তো অবশ্যই সেটা ক্ষতিকর প্রভাব পেশেন্টের উপর পড়বে, চিকিৎসার উপর পড়বে। কিন্তু আমি আমার ব্রেস্ট সেন্টারে 2050 থেকে প্রায় 2100 ব্রেস্ট ক্যান্সার রোগী রয়েছে, সেখানেও তুলনা করলে দেখা যাবে যে 90%-এর বেশি সার্ভাইভাল। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সিনথিয়া আফরিন, একজন ক্যান্সার বিশেষজ্ঞ। সকলকে স্বাগত জানাচ্ছি রেনাটা ক্যান্সার কেয়ার নিবেদিত স্বাস্থ্য বিষয়ক পডকাস্ট দি ডক্টরস ডায়েরির একটি বিশেষ পর্বে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্বমানের একজন চিকিৎসক, যিনি যুক্তরাজ্যের অত্যাধুনিক ব্রেস্ট ক্যান্সার পদ্ধতিকে বাংলাদেশে প্রতিস্থাপিত করে অসংখ্য নারীর জীবনে ছড়িয়ে দিয়েছেন আশার আলো। তিনি শুধু একজন সার্জন নন, তিনি বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সার কেয়ারের ল্যান্ডস্কেপ পরিবর্তনের একজন অগ্রদূত এবং জাতীয় সম্পদ। অনকোপ্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট ক্যান্সার সার্জন এসকে ফারিদ আহমেদ, এক্স কনসালটেন্ট, বাকিংহামশায়ার হেলথ কেয়ার, NHS ট্রাস্ট UK এবং হেড অফ ব্রেস্ট ইউনিট, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ঢাকা। স্যার, ওয়েলকাম আমাদের পডকাস্টে। থ্যাংক ইউ। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি আসলে কিভাবে আলাদা আমাদের কনজারভেটিভ ব্রেস্ট সার্জারি থেকে? এটা বেসিক্যালি ব্রেস্ট সার্জারি, কিন্তু ইউজিং প্লাস্টিক সার্জিক্যাল স্কেল। ব্রেস্ট ক্যান্সার সার্জারিতে হয়তো সার্জারি করে ব্রেস্টের একটা অংশ সরিয়ে ফেলা হয় অথবা গোটা ব্রেস্ট সরিয়ে ফেলা হয়। এটাকে কীভাবে আবার রিপ্লেস করা হয় রিকনস্ট্রাকটিভ টেকনিক ইউজ করে, এই দুটোর ব্যালেন্স। সো একটা হচ্ছে অনকোলজিক্যাল সেফটি, আরেকটা হচ্ছে অ্যাস্থেটিক্স বা কসমেটিক আউটকাম, দুটোর ব্যালেন্সটা মিলিয়ে হচ্ছে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। এটা আমরা বিলাতে প্রায় 16-18 বছর ধরে চালু হয়েছে। বাইরের দেশের পাশাপাশি বাংলাদেশেও রিসেন্ট ইয়ার্স, লাস্ট 7 ইয়ার্স ধরে আমরা এই সার্জিক্যাল স্কিলগুলোকে এই দেশের টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এনেছি, এবং বাংলাদেশে অনেকেই এই প্র্যাকটিসগুলো করছে। ধন্যবাদ স্যার। স্যার, এরপরে জানতে চাচ্ছি স্যার, যে আপনি বাংলাদেশ থেকে আপনার যে ইউকের যাত্রাটা স্যার, এর পিছনের যে স্টোরিটা স্যার, সেটা একটু বলবেন, এবং এই যাত্রাতে স্যার আপনি সব থেকে কঠিন সময় কোনটা পার করেছেন? থ্যাংক ইউ। আমি 1992 জানুয়ারিতে পাশ করার পরে মামসিমিল কলেজ থেকে ইন্টার্নশিপ শেষ করলাম, তারপর ঢাকা চলে আসলাম। ওখানে হলি ফ্যামিলিতে রেসিডেন্সি করার পাশাপাশি প্রফেসর বি চৌধুরীর আন্ডারে মেডিসিনেও কাজ করেছি, এবং স্যার অ্যাকচুয়ালি গেভ মি ইন্সপিরেশন অ্যান্ড ডিরেকশন টুয়ার্ডস মুভিং টু UK, যেখানে আমি FRCS, উনি জানতেন যে আমি সার্জারিতে FRCS করতে চাই। আই হ্যাড এ ড্রিম, আই ওয়ান্ট টু বি এ সার্জন, বাট আই ডিডন্ট নো যে আমি ব্রেস্ট সার্জারিতে সাব স্পেশালাইজ করবো ইভেনচুয়ালি। সো সেই লক্ষ্যে আমি FRCS পড়াশোনা করার জন্যই আমি ইংল্যান্ডে পাড়ি জমাই। সেটা হচ্ছে 1994 জানুয়ারিতে। এপ্রিলে আমি যাই। আর অ্যাকচুয়ালি প্রথম বছরটা একটু স্ট্রাগল ছিল, বিকজ আই এন্ডেড আপ ইন এডিনবরা, স্কটল্যান্ড। ওখানকার প্রবলেম হচ্ছে স্কটিশ অ্যাকসেন্ট এত ডিফিকাল্ট, ওর অর্ধেক কথা পেটের ভিতরে রাখে আর বাকিটা বুঝে নিতে হয়। সো ফার্স্ট 6 months ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বাট তারপরে সব ইজি হয়ে যায়। অ্যান্ড ইটস এ নিউ এনভায়রনমেন্ট, নিউ প্লেস, ইউ হ্যাভেন্ট গট এনি রিলেটিভস। উই হ্যাড সাম ফেলো বাংলাদেশি স্টুডেন্টস, দে আর অলসো পারসুইং MRC FRCS, ওরা ট্রাই করছিল। সো এমন না যে আমি একদম এলিয়েন এনভায়রনমেন্টে চলে আসছি উইদাউট এনি ফ্রেন্ডস or supports, but we had some supports, but still it was not that easy. Leaving friends and families behind and coming to a new country, ওদের culture, ওদের everything is different. But we have got the resilience, ওটা আমরা গ্র্যাজুয়ালি অ্যাডজাস্ট করে নিয়েছি। আমিও পেরেছি। ওখানে FRCS কোর্স করেছি, পরীক্ষা দিয়েছি, পাশ করেছি। পাশ করার পরে I got a job, and I created my own rotation. So I started in Edinburgh, Royal Infirmary, Western General Hospital, দু জায়গায়. Then I moved to Borders General Hospital, ওখানে আমি 2 বছর সার্জারি করি, এবং তারপরে সান্ডারল্যান্ড সিটি হসপিটালে ওখানেও করেছি ভাস্কুলার অ্যান্ড জেনারেল সার্জারিতে। But when I moved to England, that was 2000,
ওখানে আমি ২৪ বছর ধরে বাক্স হেলথ কেয়ার NHS ট্রাস্ট ওখানে কাজ করেছি। এবং ওইখানে শুধু আমার ক্লিনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের মধ্যে গ্র্যাজুয়ালি আই বিল্ট ইন্টারেস্ট ইন ব্রেস্ট সার্জারি অ্যান্ড অঙ্কোপ্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জারি। যদি আমার আর্লি স্টেজে জেনারেল সার্জারি সব কিছুই শিখতে হয়েছে। সো আই নো কাইন্ড অফ অল দ্য সার্জারিজ অ্যাকসেপ্ট কার্ডিওথোরাসিক, নিউরো সার্জারি, এগুলো আমি পারি না, কিন্তু বাকি সব কিছু উই হ্যাভ টু গো থ্রু ইট। বাট কারেন্টলি আই জাস্ট প্র্যাকটিস অনলি ব্রেস্ট, যেটা অ্যাকচুয়ালি করছি 20+ ইয়ার্স ধরে শুধু ব্রেস্ট। এতে বেনিফিটটা হচ্ছে যে I developed this super specialist interest, so I get to know everything about breast, not only oncological thing but cosmetics, এগুলো সব করি। So ওই সময়টা একটু ডিফিকাল্ট ছিল আর্লি স্টেজ অফ মাই ক্যারিয়ার ইন ইউকেতে, বাট দ্যাট ওয়াজ অলওয়েজ আই চেরিশ ইট ইন মাই হার্ট, থ্যাংক ইউ স্যার ফর শেয়ারিং ইউর জার্নি। স্যার, এই লম্বা জার্নিতে আপনার পরিবারের সাপোর্টটা কেমন ছিল? ওয়েল, ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো আসলে খুব ডিফিকাল্ট। জি স্যার। আমার ফ্যামিলি চলে আসে আমার 3-4 বছর পরে ইংল্যান্ডে যাওয়ার। সো বাই দ্য টাইম আই হ্যাভ কমপ্লিটেড মাই FRCS Part 1, আই সিকিউরড এ জব। সো ওই সময়টা একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আই থিঙ্ক ফর এনি প্রফেশন অর এনি ওয়ান উইদাউট এ ফ্যামিলি সাপোর্ট ইজ বিট ডিফিকাল্ট টু প্রোগ্রেস। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি 24 ইয়ার্স ধরে আপনি NHS-এ কাজ করেছেন স্যার, কনসালটেন্ট হিসেবে বাকিংহামশায়ারে। তো স্যার, আপনি ইংল্যান্ডের সাথে আমাদের বাংলাদেশের যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা, তার যদি একটা তুলনা করেন স্যার, সে ব্যাপারে স্যার কি বলবেন? ওয়েল, একটু তো পার্থক্য থাকবেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির। টেকনোলজিক্যাল, এডুকেশনাল থেকে শুরু করে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন সব কিছুতেই, দ্যাট অলসো ইনক্লুডস রিসোর্সেস। কারণ ইংল্যান্ডে GDP 12% ইউজ করা হচ্ছে, USA-তে 17%, আর বাংলাদেশে হচ্ছে 0.65%। তো ওখানেই কিন্তু একটা বিরাট পার্থক্য হয়ে গেল। এবং এর পাশাপাশি যেটা হয়েছে যে অনেক বছর যে এডুকেশনাল যে ডেভেলপমেন্ট যেটা হয়েছে, যে মডার্ন আপ টু ডেট এডুকেশনাল টিচিং ট্রেনিং, এই জিনিসগুলো যে বাইরের দেশে এস্টাবলিশ ইংল্যান্ডে স্ট্রাকচার ট্রেনিং প্রোগ্রাম, এবং যেটা কাগজে কলমে আছে প্র্যাকটিক্যালিও আছে। এদেশে এসে দেখলাম কাগজে কলমে সব কিছুই আছে, প্র্যাকটিক্যালি একেবারে তলানিতে। এটার কারণ হিসাবে আমি বলবো বিগত 16-17 বছরে যে কোনোভাবেই হেলথ এডুকেশন সিস্টেমটা এত বেশি পলিটিসাইজ করা হয়েছিল, যেটার আউটকাম হিসেবে টিচারগুলো এভরিথিং কেম উইথ এ স্পেসিফিক ব্র্যান্ডিং, পলিটিক্যাল ইনভলভমেন্ট। এই কারণে স্টুডেন্টরা যতই ট্যালেন্টেড হোক, দে কাম আউট অফ এ সাবস্ট্যান্ডার্ড নলেজ, এবং সেটার নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছে আমাদের দেশের মানুষের উপর। আমি বলবো যে হেলথ সেক্টর কেন, এভরি সেক্টর শুড বি ফ্রি ফ্রম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যেটা কিন্তু ইংল্যান্ডে নাই। এই ফারাকটা আমি দেখেছি, একটা বিগ কন্ট্রাস্ট। এবং ওখানে হেলথ পলিসিগুলো, আমি নিজে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের স্ট্র্যাটেজি পলিসি প্রসিডিওর কমিটির চেয়ারম্যান ছিলাম অলমোস্ট 9 years, অলমোস্ট 10 years, এবং আই হ্যাড টু চুজ ওয়েদার আই বিকাম দ্য চেয়ারম্যান অর ওয়েদার আই চুজ মাই কান্ট্রি। ঠিক ওই ট্রানজিশন, ওই টাইমটাতে আই চুজ মাই কান্ট্রি, যে আই ডিসাইড টু মুভ টু বাংলাদেশ। এর কারণটা এটা ছিল যে আমি যখন তুলনা করতে পেরেছি, আমি বিভিন্ন কনফারেন্সে বাংলাদেশে আসতাম, এসে দেখতাম যে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু ওই যে নতুন বোতলে পুরোনো মদ টাইপের যেটা কথা হচ্ছে না, যে সেই ওল্ড ফ্যাশন ট্রিটমেন্ট, সেই নতুন একটা বিল্ডিংয়ের ভিতরে সেই পুরোনো টেবিল, সেই খাতা লিখে লিখে কী দিচ্ছে। অ্যাজ ফার অ্যাজ মাই সাবজেক্ট ইজ কনসার্ন, বাংলাদেশে এসে দেখলাম ব্রেস্ট ক্যান্সার মানে হচ্ছে ম্যাস্টেক্টমি অ্যান্ড টেক অল দ্য নোটস আউট, ক্লিয়ারেন্স। এরপরে সবাইকে কেমো দিতে হবে, সবাই রেডিয়েশন, মুখস্থ বিদ্যা। আমরা যেরকম 5th ইয়ারে পড়েছিলাম যে ক্যান্সার চিকিৎসা কি, ম্যাস্টেক্টমি, ক্লিয়ারেন্স, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই যে মুখস্থ কথা, এটা দেখে একবারে গদবাধা। ইভেন আমি এটাও দেখলাম যে ইভেন ডাক্তার কার্সিনোমা ইনস্টিটিউট, যেটা স্টেজ 0 ক্যান্সার, যেটা কিনা একজেলাতে রিচও করে না, যেটা সার্ভাইভাল অলমোস্ট 100%, সেখানে আমি কিমো দিতে দেখেছি এদেশে। সো এখানে একটা ফারাক, বা উন্নত বিশ্বের সাথে আমাদের দেশের বিশাল একটা গ্যাপ রয়েছে। বাট আই হ্যাভ টু সে, বিগত 7 বছর ধরে আমি যেটা দেখেছি, চেঞ্জ অনেক ফাস্ট ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশেও, স্পেশালি অঙ্কোলজিতে। আর আই হ্যাভ টু সে অঙ্কোলজি ক্লাব, যেটা এই যে রিসেন্ট কনফারেন্স আসবে BICC, ওখানে যে ওদের যে ড্রাইভটা দেখেছি, ওয়ার্কিং টুগেদার ফর অঙ্কোলজি সেক্টরের যে ডেভেলপমেন্টটা, এটা আমাদের সার্জিক্যাল সাইডে আমরা একটু পিছিয়ে আছি, আই হ্যাভ টু সে। অ্যান্ড আই মাস্ট থ্যাঙ্ক
the effort that's given to develop this oncological perspective in Bangladesh, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট আমাদের শিখার আছে। আমি মনে করি যে সার্জিক্যাল সোসাইটি যে বাংলাদেশ, আমাদেরও এখান থেকে একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে যে ট্রু ডেভেলপমেন্টের জন্য বাইরের দেশে যারা স্কিল ডক্টর রয়েছে, স্পেশালি সার্জনস, তাদেরকে এই দেশে যাতে কাজ করতে সুযোগ দেওয়া হয়। আর আই হ্যাভ টু সে ওয়ান থিং, যে আমি যখন বাংলাদেশে আসলাম, জি স্যার। টেকনোলজি ট্রান্সফারে যা যা হেল্প করার সবই হেল্প করলাম, কিন্তু when I wanted to practice myself, জি স্যার। সব জায়গায় আমাকে ব্লক করে দেওয়া হলো। আচ্ছা স্যার। অ্যান্ড আমাকে এই কথা বলা হলো যেহেতু আমার সরকারি চাকরি নাই, তাই আমাকে বার্ন ইনস্টিটিউটে ওখানে স্টুডেন্টদের, পোস্ট গ্রাড স্টুডেন্টদের সার্জিক্যাল স্কিলগুলো দেখানো, ওখানে আমাদের নাকি সুযোগ থাকবে না, আমার কোনো লেকচার দেওয়া নাকি যাবে না, বিকজ আই ডোন্ট হ্যাভ এ গভর্নমেন্ট জব। সো এই জিনিসগুলো আমার খুব ফানি মনে হয়েছে যে আশেপাশের দেশের সাব স্ট্যান্ডার্ড টিচাররা এসে তারা ওখানে লেকচার দিয়ে যাচ্ছেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। বাট when it came to me or doctors like me, কোনো চান্স ছিল না। তবে এই রিসেন্টলি ওর পরিবর্তনে এখন তো পরিস্থিতি একটু ব্যালেন্সড হয়েছে। সো আমি আশা করি আমি এবং আমার মতো অনেকেই বাংলাদেশের এই যে আমরা যারা প্রথম বিশ্ব এবং তৃতীয় বিশ্বের যে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, এটাকে একটু গ্যাপটাকে ব্রিজ করে কিভাবে আমরা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে কাছাকাছি লেভেল আসতে পারি, সেটা ওই সুযোগটা এখন হয়তো এসেছে, বা আমরা ইনশাল্লাহ এটা অ্যাপ্লাই করতে পারবো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একজন নারী যখন তার স্তনে কোনো গোটা বা কোনো লাম্প উনি যখন অনুভব করেন, তখন প্রথম তার কি করণীয়, কি কাজটা তার করা উচিত? ধন্যবাদ। প্রথমে আমি বলে রাখবো প্রথম কি করণীয় না, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে অবশ্যই যাবে না। আচ্ছা স্যার। গাছগাছরা, কবিরাজি অবশ্যই, বা দোয়া তাবিজ, গরুর পানি, এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং তাদের যেটা করা উচিত, তাদের পরিবারের যিনি প্রধান তাকে জানানো উচিত। এবং এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ এটা যদি না করা হয় এবং এর পরবর্তীতে তাদের সহায়তায় তাদেরকে একজন ব্রেস্ট সার্জন যদি অ্যাভেলেবল থাকে নিকটস্থ, তার শরণাপন্ন হওয়া উচিত। না হলে একজন জেনারেল সার্জন যিনি কিনা ব্রেস্টের উপর একটু স্পেশাল ইন্টারেস্ট রয়েছে, তার কাছে যাওয়া উচিত। অ্যান্ড দ্যাটস হাউ ইট শুড বিগান। এবং সে তার হিস্ট্রি এক্সামিনেশন করে, যদি পেশেন্টের বয়স 35-এর উপর হয়, তাহলে অবশ্যই একটা ম্যামোগ্রাম প্রথমে করাবে, এরপরে আলট্রাসাউন্ড অ্যান্ড দেন কোর বায়োপসি। এবং বায়োপসিতে যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যেটা ক্যান্সারের ক্যারেক্টার, সেটা জানাটা খুবই জরুরি। এবং কিছু ক্ষেত্রে স্টেজ ইনভেস্টিগেশন হিসাবে অবশ্যই যেটা করা উচিত না, যে চেস্ট এক্সরে, আলট্রাসাউন্ড, অ্যাবডোমেন, বিকজ এটা দিয়ে গোটা শরীরটাকে ইভালুয়েট করাটা হয় না। এবং যদি সম্ভব হয় অ্যাটলিস্ট সিটি চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস অ্যান্ড বোন স্ক্যান, অথবা একটা পেট সিটি স্ক্যান। আর যেখানে কোনো কিছুই নাই, তাহলে তো অবশ্যই অ্যাটলিস্ট বেসিক তো করতেই হবে। এগুলোর পর অবশ্যই একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ অনকোলজিস্টের সাথে, decide whether they should have surgery first or chemotherapy or other treatment first. So এই যে combined collaborative approach, it's a multidisciplinary team approach, এইভাবে আসলে ট্রিটমেন্টটা আগে যাওয়া উচিত। তবে প্রথমেই তাদের উচিত একজন ব্রেস্ট সার্জনকে দেখানো। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি কি মনে করেন যে বাংলাদেশে আপনি যে মাল্টিডিসিপ্লিনারি টিমের কথা বলেছেন ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার ব্যবস্থার ব্যাপারে, এটি আছে, এবং আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার সফলতা কীরকম দেখছেন স্যার? আগের চেয়ে অনেক বেটার হচ্ছে, অবশ্যই ডেভেলপ হয়েছে। 7 বছর আগে যখন পিজি হসপিটালে আমি ফার্স্ট লেকচার দিতে যাই মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের, তখন তো এই জিনিসগুলো ছিল না। জি স্যার। ওনারাই স্বীকার করেছেন। পরবর্তীতে বিভিন্ন ইউনিট এই কনসেপ্টটাকে গ্রাস্প করে, অনেক জায়গায় কিন্তু মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ চালু হয়েছে। ইটস নট লাইক ইউকেতে যেরকম আমাদের একটা ডেজিগনেটেড টাইম থাকে, সব স্পেশালিস্ট ডক্টররা, অনকোলজিস্ট, that includes radiation oncologists, medical oncologists, এরা ব্রেস্ট কেয়ার নার্সেস, সার্জনস, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, সবাই একসাথে বসে ইন্ডিভিজুয়াল কেসগুলোকে থরো ডিসকাশন করে একটা প্ল্যান নিয়ে সেটা আবার আমরা পেশেন্টকে শেয়ার করি এবং সেটাকে অ্যাপ্লাই করি। সেটা বাংলাদেশে একটু ডিফারেন্টলি করা লাগে। দেখা গেলো যে এক একজন এক্সপার্ট এক এক হসপিটালে বেটার অবস্থায় আছে, একই হসপিটালে পুরো টিমটা বেস্ট ফর্মে নাও থাকতে পারে। তো সেই বেসিসে আমরা কখনো কখনো জুম অথবা বেসিক্যালি অনলাইনের মাধ্যমে আমরা একটা টিম মিটিং করে, ইভেন সামটাইমস টেলিফোন কনসালটেশন, যে গ্রুপ টেলিফোন কনসালটেশনের মাধ্যমে উই কুড অ্যাকচুয়ালি গেট সেম আউটকাম। অ্যান্ড দ্য এভিডেন্স সাজেস্ট যে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে ট্রিটমেন্ট দিলে সার্ভাইভালটা ইমপ্রুভ করে। জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ স্যার।
স্যার আমরা জানি যে যে কোনো ক্যান্সার আমরা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো সেক্ষেত্রে স্যার স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি। তো বাংলাদেশে দেখা যায় যে স্ক্রিনিং প্রোগ্রামগুলোতে সারা দেশব্যাপী আমরা যেটা দেখি যে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের উপরে বেশি জোর দেওয়া হয়। তো এ ব্যাপারে স্যার আপনি কি বলবেন? ধন্যবাদ। আমার বিলাতের ৩০ বছরের জীবনে সেখানে আমরা যে ব্রেস্ট ক্যান্সারের সচেতনতার যে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখি, স্পেশালি অক্টোবর মাসে, যেটা সারা বছরের পরবর্তীতে চলে, বাংলাদেশে এসে দেখলাম এন্টারলি অপোজিট। ওখানে আমরা দেখেছি যেটা কিনা ওই পিঙ্ক অক্টোবরের যে মেইন থিমটাও ছিল যে ম্যামোগ্রামের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের আর্লি ডিটেকশন, শুরুতেই ক্যান্সারটা হাতে পাওয়ার আগেই পাওয়া যায়। সেই মেসেজটাই সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু পিঙ্ক অক্টোবরের জন্ম। এদেশে দেখলাম আপনি যেটা বললেন জি স্যার। যে সবাই হাত দিয়ে চেক করে জি স্যার। ক্যান্সারটাকে ডিটেক্ট করে তারপরে তার চিকিৎসা দিয়ে বলে যে জীবন বাঁচানো জি সম্ভব। স্যার। একেবারেই অবৈজ্ঞানিক কথা এটা। কারণ এভিডেন্স বলছে ম্যামোগ্রামের মাধ্যমেই শুধু আর্লি ডিটেকশন সম্ভব, যেটার মাধ্যমে আমরা ইমপ্রুভ সার্ভাইভাল নিশ্চিত করতে পারি। হ্যাঁ, ক্লিনিক্যাল বেস্ট এক্সামিনেশন অবশ্যই একটা রোল রয়েছে, জি স্যার। কিন্তু এটার কোনো সায়েন্টিফিক বেসিস নাই যে এখানে সার্ভাইভালের কোনো বেনিফিট রয়েছে। তো আমার মনে হয় এই মেসেজটা সব জায়গায় ছড়িয়ে জি দেওয়া স্যার। উচিত যে ৩৫ থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যামোগ্রামের মাধ্যমে প্রতি বছর একবার স্ক্রিনিং করা উচিত। আবার এটাও আমাদের জানানো উচিত যে 10টা ম্যামোগ্রাম করতে তো 10 বছর লাগবে যদি জি বাৎসরিক স্যার। করা হয়। জি স্যার। সব 10 বছরে যতটুকু রেডিয়েশন বডিতে ঢুকবে, একটা চেস্ট এক্সরে যেটা নর্মাল কাশি টাশি হলে তো মুরগির মতো আমরা বলে স্যার। দিচ্ছি, ইকুয়াল রেডিয়েশন যাচ্ছে। সো আচ্ছা ইটস স্যার। কোয়াইট সেফ সেফ। অ্যাজ জি ওয়েল। স্যার। ইয়া। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা ক্যান্সার বিশেষজ্ঞরা একটি বিষয় নিয়ে সবসময় বিপদে পড়ি, সেটা হচ্ছে যে রোগীরা পেরিফেরি থেকে যারা আসেন তারা অপরিকল্পিত একটা সার্জারি করে আসেন। তো সেই ক্ষেত্রে স্যার আসলে আমাদের কি করণীয়? ধন্যবাদ। এই জিনিসটা বিলাতে আমি কখনোই পাইনি। বাংলাদেশে এসে অলমোস্ট ডেইলি বেসিসে জি পাচ্ছি। স্যার। ইনফ্যাক্ট এবছরের শুরুতে সার্জনস কনফারেন্সে বগুড়াতে আমি ফার্স্ট টাইম ইনভাইটেড হয়েছিলাম। সেখানকার থিমই ছিল আনপ্ল্যান্ড সার্জারি জি স্যার। এবং ন্যারোয়িং ইট ডাউন টু ব্রেস্ট সার্জারি। আমাদের একটা বড় কেস সিরিজ ছিল, আমাদের অলমোস্ট 40+ কেস ছিল যেখানে অপরিকল্পিত সার্জারি, যে একটা পেশেন্টের ব্রেস্টে একটা লাম্প হয়ে গেল, একজন গাইনোকোলজিস্ট বা অর্থোপেডিক সার্জন যেই হোক কেটে ফেললো, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা বা বায়োপসি ছাড়াই। পরবর্তী যখন ক্যান্সারটা ধরা পড়ছে সেখানে মার্জিনটার কোনো খোঁজখবর নাই। কেউ আবার একটা টিউমারটাকে 2 টুকরা করে 2টা ল্যাবে জি স্যার। পাঠাচ্ছে, সেখানেও মার্জিনটা টোটালি কম্প্রোমাইজ হয়ে গেল, সেই ইনফরমেশন নেই। তো এটা পরে তাদেরকে সাজেস্ট করা হচ্ছে ব্রেস্ট ফেলে দিবে। সো একবার যদি আমরা ভুল পথে জি স্যার। পাড়া দেই, জি স্যার। সেইটার মাসুল কিন্তু আলটিমেটলি ওই ভুল পথে চলতে চলতে পেশেন্টেই সেটা গুনতে হয়। আর এই জিনিসটা আমি এত বেশি দেখতে পাচ্ছি, আমার জি মনে হয় স্যার। সময় এসছে জি স্যার। একটা ন্যাশনাল গাইডলাইন্স যেগুলোকে কিনা প্রতিটা গভর্নমেন্ট হসপিটালে এবং সব জায়গাতেই বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে পেরিফেরি প্রান্তিক পর্যায়ে এটা প্র্যাকটিশনার যারা সার্জিক্যাল প্র্যাকটিশনার তাদেরকে এটা পৌঁছে দিতে হবে যে ইউনিট টু ফলো দোজ গাইডলাইন্স, স্টে উইদিন দ্য বাউন্ডারি। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যেটা করতে হবে যে ফার্স্ট অফ অল ডু নো হার্ম। আমরা যদি ভালো কিছু নাও করতে পারি, একটা পেশেন্টের জন্য ক্ষতিটা জি না স্যার। করি, জি স্যার। সেটা খুব ইম্পর্ট্যান্ট। স্যার আপনি খুবই পেশেন্ট জনপ্রিয় একজন চিকিৎসক। পেশেন্টের লোকরা স্যার কিংবা পেশেন্ট নিজেও আপনার সম্পর্কে অনেক ভালো কথা বলে, আপনাকে অনেক দোয়া করে, আপনাকে অনেক পছন্দ করে। তো স্যার এই যে স্যার চার্মটা বা এই যে স্যার ইফেক্টটা পেশেন্টদের সাথে, স্যার এটা কিভাবে স্যার আপনি তৈরি করেন এই সম্পর্কটা ডক্টর পেশেন্ট রিলেশনশিপ? ধন্যবাদ। এটা আসলে তৈরি করার কিছু নয়, ইটস জাস্ট স্পন্টেনিয়াস। এটা সামথিং ইউ নিড টু বিল্ড ফ্রম দ্য ভেরি আর্লি টাইম অফ ইউর লাইফ। একজন ডক্টর মানে প্রথমে আমাকে উই হ্যাভ টু বি এ গুড হিউম্যান বিইং, ভালো মানুষ হতে হবে। জি স্যার। একটা গুড হিউম্যান কোয়ালিটিস যেগুলো, ফর এক্সাম্পল এমপ্যাথি, একজনের দুঃখতে আরেকজন নিজেকে দুঃখী করা বা সেটা তার কষ্টটাকে ফিল করা, এই জিনিসগুলো কিন্তু তার কষ্টকে রেসপেক্ট করা এবং সেটাকে যতটুকু এই এমপ্যাথি, এই জিনিসগুলো আসলে ডেভেলপ করা উচিত। এবং কমিউনিকেশন স্কিলের অনেকগুলো পার্টের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি বাংলাদেশে দেখেছি, বিলাতেও দেখেছি, অনেকের ক্ষেত্রে এটা ভালোই ল্যাকিংস। এবং জি স্যার। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এটার মাধ্যমে কিন্তু আবার ক্লিনিক্যাল ইন্টেলিজেন্স, যেটা মানে একটা ভালো ক্লিনিক্যাল ডিসিশন মেকিং কিন্তু কাজ করে, ইনফ্লুয়েন্স করে। সো সো
এই জিনিসগুলো আমি সবসময় প্রাধান্য দিয়েছি যে একটা পেশেন্টকে আমি আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ডস ওইভাবে আমি চিন্তা করব যে আই শুড অফার দ্য বেস্ট ফর দিস পারসন। সো আই নিড টু ফিল হার পেইন অ্যান্ড হার কনসার্নস, জি স্যার। তার ব্যথাটা কোথায়, তার কিসে তার টেনশনটা, বা এই জিনিসগুলোকে যদি আমি অ্যাড্রেস না করি, আমি যত ভালোই ক্লিনিশিয়ান হই না কেন, যত সুন্দর অপারেশন করি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পেশেন্টের হাফ ট্রিটমেন্ট হবে। আচ্ছা স্যার। কারণ একটা পেশেন্টের সাথে যদি কথা বলে আমি যদি প্রপার টাইমটা না দিই, তার সাথে যদি আমি আমার সেই কমিউনিকেশন, ইনার কমিউনিকেশনটা বিল্ড আপ না করতে পারি, যদি করতে পারি পেশেন্ট অর্ধেক ভালো হয়ে যায় এবং ইনফ্যাক্ট পেশেন্ট বলে যায় জি স্যার। জি স্যার। যে আপনার কথা শুনে আমি অর্ধেক ভালো হয়ে গেছি, জি স্যার। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই স্টাডিড মেডিসিন। যে ওইটাই আমার বড় পাওয়া। আই মিন মানি ডাজন্ট ম্যাটার, আচ্ছা স্যার। you know, that personal satisfaction, and that encourages you to do better for the next. And I think এইভাবে আমি every day I'm learning. So আমি sure আমার সাথে যারা কাজ করছে, যে ট্রেনিংগুলো, they will be learning from me. এবং আমার যে অপরচুনিটিটা, যেটা আমি 7 বছরে এইটা আমাকে করতে দেওয়া হয়নি, জি স্যার। যে একজন গুড ডক্টরের যে কোয়ালিটিস কি থাকা উচিত এবং সেটা কি শুধু কাটতে জানলে হলো না। I mean, you can teach a monkey how to cut, জি স্যার। but to become a good surgeon, you need to be a good human being first, and then good doctor, then you become a good surgeon. So এই স্টেপগুলোকে আমরা ভুলে গেলে চলবে না। কারেন্টলি আমাদের দেশের এটাই এরকম যে যে যত বেশি কাটতে পারবে আর যে যত দ্রুত কাটতে পারবে সে তত বড় ডক্টর বা সার্জন। এই কনসেপ্ট থেকে আমাদের দূরে সরে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর ইনসাইট। স্যার, বর্তমানে আমাদের অনেক ক্যান্সার বিশেষজ্ঞরাও মনে করেন যে ব্রেস্ট রেখে দিলে সেখানে আবার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। তো কিন্তু স্যার আমরা দেখছি যে সার্জারি পার্সপেক্টিভ থেকে যে ব্রেস্ট কনজারভেশন সার্জারি সেটা এখন হচ্ছে স্ট্যান্ডার্ড অফ কেয়ার। তো এ ব্যাপারে স্যার আপনি যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে আমি কি মনে করি, দ্যাটস নট দ্য পয়েন্ট। জি স্যার। যেটা আমাদের পেশেন্টকে আমরা শেয়ার করবো, সেটা এভিডেন্স বেসড হতে হবে, তথ্য নির্ভর, গবেষণা নির্ভর। শুধু আমার মনের কথা বললেই হবে না। আর এছাড়া এটাও সত্যি কথা যে আজ থেকে 50-60 বছর আগে বা 100 বছর আগে মেবি ব্রেস্ট ফেলে দেওয়াটাই ছিল একমাত্র অপশন, এবং সেটাকে প্রিজ করা হচ্ছে এখন পর্যন্ত। এবং ডোন্ট গেট মি রং, কিছু ক্ষেত্রে ব্রেস্ট ফেলতেই হবে। যেরকম কারো টিউমার অনেকগুলো, 4-5টা, অথবা টিউমারটা এত বড় কেমো দিয়েও ছোটো হয়নি, অথবা ক্যান্সারটা ফেরত এসছে অনেক বছর পরে এবং পেশেন্ট রেডিওথেরাপি পেয়েছিল, পরবর্তীতে সার্জারিতে অবশ্যই ব্রেস্টটা ফেলতে হবে। অনেকগুলো কারণ রয়েছে। এছাড়া ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার, যেটা দেখে মনে হবে অ্যাগ্রেসিভ টাইপের, দেখে মনে হবে ইনফেকশন, বাট অ্যাকচুয়ালি পরবর্তীতে যখন ক্যান্সার ধরা পড়ে সেটারও কিমোর পরে আলটিমেটলি ম্যাস্টেক্টমি করতে হবে। এই জিনিসগুলোকে বাদ দিয়ে আমি যেটা দেখেছি বাংলাদেশে ছোটো ক্যান্সার, সেখানেও ব্রেস্ট ফেলে দিচ্ছে এবং পেশেন্টদেরকে এইভাবে বলা হচ্ছে ব্রেস্ট রেখে দিবেন, ডিজাস্টার হয়ে যাবে। অথবা ঘোরায় ফিরে বলবে যে ব্রেস্ট রাখবেন, আপনি তো মারা যাবেন। যখন এই কথাগুলো বললো, পেশেন্ট কী হবে, ওখানেই সোল্ড আউট, ব্রেস্ট ফেলে দিবে, রাজি হয়ে গেল। কিন্তু আমাদেরকে পেশেন্টকে বলতে হবে সত্যি কথা, এভিডেন্স কি বলছে, বাইরের দেশের বিভিন্ন গবেষণা লব্ধ ইনফরমেশনগুলো কি, কারেন্ট প্র্যাকটিস কি। ম্যাস্টেক্টমি ভার্সেস ব্রেস্ট কনজারভিং সার্জারি, এটা নিয়ে বাইরের দেশে অনেকগুলো জায়গায় পপুলেশন বেজে স্টাডি করা হয়েছে। 2 গ্রুপে ভাগ করে এদের কারো ম্যাস্টেক্টমি হয়েছে, পরে বাকি চিকিৎসা, ব্রেস্ট কনজারভিং সার্জারি এবং ক্যান্সার চিকিৎসা শেষ করে লং টার্ম ফলো আপ কম্পেয়ার করা হয়েছে 2 গ্রুপের। এবং প্রত্যেকটা স্টাডিতে দেখা গেছে যে ম্যাস্টেক্টমি পেশেন্টদের ক্যান্সারের রিকারেন্স হার তুলনামূলকভাবে বেশি, তাদের মৃত্যু হার তুলনামূলকভাবে বেশি, এবং কোয়ালিটি অফ লাইফ তো শেষ। ওটা নিয়ে তো এই দেশে কি কথাই বলে না। তুলনামূলকভাবে ব্রেস্ট কনজারভিং সার্জারিতে তাদের ক্যান্সার ফেরত আসার ঝুঁকি কম, তাদের মর্টালিটি কম, এবং তার মানে হচ্ছে তার বেঁচে থাকছে বেশি দিন, সুস্থ থাকছে বেশি দিন। আর অঙ্গহানি হয়নি বলে কোয়ালিটি অফ লাইফ, শারীরিক, মানসিক, দাম্পত্য জীবন, এই জিনিসগুলো মেনটেন হচ্ছে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। 3টা ফ্যাক্টর কারণে ব্রেস্ট কনজারভিং সার্জারি, এভরি স্টাডি হ্যাজ প্রুভ টু বি শোয়িং অ্যাজ সুপিরিয়র টু ম্যাস্টেক্টমি। সো আমি এমন একটা সার্জারি আমার পেশেন্টকে কেন করব যার ফিজিবল, সম্ভব ব্রেস্ট কনজারভিং সার্জারি করার, কিন্তু আমি করলাম না বেসড অন ওল্ড ফ্যাশন মিথ, পুরনো ধ্যান ধারণা, ভুল ধ্যান ধারণার উপর আমরা পেশেন্টকে ক্ষতি করছি। সো এখানে কিন্তু একসময় আল্লাহর কাছে আমাদের শাস্তি পেতে হবে যে আমি কেন আমার নলেজটাকে ডেভেলপ করি নাই এবং কেন আমার পেশেন্টকে ক্ষতি করেছি।
সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে আমরা আমাদের পেশেন্টকে ইনফর্মড কনসার্ন লাইক তাকে জানিয়ে যে দিস আর দ্য প্রস অ্যান্ড কনস এবং এই বেনিফিট রয়েছে দুদিকেই, দেন আমরা পেশেন্টকে কিছুটা ডিসিশন মেকিংয়ে নিয়ে আসতে পারি। তারা কী চায় সেটা আমাদের জানা দরকার, কিন্তু তার আগে তাদেরকে জানাতে হবে। এই কথা বললে চলবে না যে ওই যে আগের কথাগুলো, তারপরে আরও নানা রকম যে বিভিন্ন ভয়ভীতি আত্মীয়স্বজনরা দেখাচ্ছে বেসড অন সেম প্রবলেম। আমাদের ক্লিনিশিয়ান কিছু, আমাদের দেশের আত্মীয়স্বজন এক একজন প্রত্যেকে ডক্টর হয়ে যায়। Everybody starts giving advices. পেশেন্ট অলরেডি ক্যান্সার শব্দে মেন্টালি অনেক ভালনারেবল স্টেটে থাকে, তখন যদি সবাই চারদিক থেকে বিভিন্ন রকম অ্যাডভাইস কি বলে রং অ্যাডভাইস দেয়, তাহলে তো অবশ্যই সেটা ক্ষতিকর প্রভাব পেশেন্টের উপর পড়বে, চিকিৎসার উপর পড়বে। স্যার, বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সার কিওর রেটটা কেমন, এবং বাংলাদেশে কি আমরা ব্রেস্ট ক্যান্সারকে 100% কিওর করতে পারি কিনা? ধন্যবাদ। বিলাতে অ্যাভারেজ 90+% পেশেন্ট সার্ভাইভাল, 5 year সার্ভাইভাল, মানে তার কিওর হয়ে যাচ্ছে। বাংলাদেশে আমাদের কোনো ক্যান্সার রেজিস্ট্রি নেই, ক্যান্সার ডাটা নেই, কিন্তু আমি আমার ব্রেস্ট সেন্টারে 2050 থেকে প্রায় 2100 ব্রেস্ট ক্যান্সার রোগী রয়েছে। সেখানেও তুলনা করলে দেখা যাবে যে 90%-এর বেশি সার্ভাইভাল। কিছু তো হারিয়েছি বটেই। এটার কারণ রয়েছে এক জায়গায় যে প্রাথমিক পর্যায়ে রোগটা ডিটেক্ট করা। ফর্চুনেটলি হয়তো গভর্নমেন্ট হসপিটালে যারা একটু লেট করে আসে তারাও এখানে যাচ্ছে, আর আমি যেহেতু প্রাইভেট সেক্টরে কাজ করছি, কিছুটা সচেতন শ্রেণীর মানুষ হয়তো এখানে একটু বেশি রয়েছে। এই কারণে হয়তো আমার কাছে আর্লি ডিটেকশনটা খুব ছোটো অবস্থায় আসতেছে, অথবা অনেকে ম্যামোগ্রাফিক স্ক্রিনের মাধ্যমে আর্লি ডিটেকশন হচ্ছে, সেগুলো পাচ্ছি বলে হয়তো আমার পেশেন্টের সঠিক ট্রিটমেন্ট যখন শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে ফলো আপে দেখা যাচ্ছে দে আর রিয়েলি ডুইং ওয়েল অ্যাজ ফার এজ মর্টালিটি আর সার্ভাইভাল ইজ কনসার্ন। এটা চেঞ্জ করার সময় আসছে। বাইরের দেশে উন্নত বিশ্বে যদি 90% কিওর রেট থাকতে পারে বা 95% কিওর রেট থাকতে পারে, আমরা কেন সেটা পারবো না? এবং সেটার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট স্টেপ আমাদের নিতে হবে। স্যার, আমরা দেখেছি যে এক্সারসাইজ, ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রোল প্লে করে। তো আমাদের ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা কতটুকু? ধন্যবাদ। আমার আগের প্রশ্নের যে উত্তরের জের ধরে এখন বলবো যেটা বললেন, যে অ্যাওয়ারনেস, সচেতন হওয়া, এবং এই সচেতনতা যে আমার শরীরে কোনো প্রবলেম হলো, সেটা শুধু ব্রেস্টে না, যে কোনো জায়গায় হতে পারে, সেগুলোকে প্রাথমিকভাবেই ডক্টরের শরণাপন্ন হওয়া। এর পাশাপাশি আমার লাইফস্টাইল, জাস্ট মাই লাইফ, আই নিড টু মেক দ্য বেস্ট ইউজ অফ ইট। যে আমি যদি শারীরিক আমার যে সচেতনতা, যে আমি এক্সারসাইজ করব, খাওয়া দাওয়া পরিমিত করব, যথেষ্ট পরিমাণ ঘুম, যে পরিমাণ অ্যাটলিস্ট 8 hours a day, এগুলো যতটুকু স্ট্রেস ফ্রি লাইফ লিড করা যায়, এই জিনিসগুলোর ব্যালেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। এবং বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে যে স্ক্রিনিং জিনিসগুলো আছে সেখানেও টাইমলি আমাদের এনরোল করা উচিত। সো লাইফস্টাইলের মধ্যে আমি আরও ন্যারোইং ইট ডাউন, আর স্পেসিফিক্যালি যেরকম ফর ফিমেলস, তাদের উচিত হচ্ছে 32 বছর আগে বাচ্চা নেওয়া, ব্রেস্ট ফিডিং করানো, অ্যালকোহল, স্মোকিং থেকে দূরে থাকা, যেটা আমাদের হায়ার সোসাইটিতে খুব প্রিভেলেন্ট দেখা যাচ্ছে ইন রিসেন্ট ইয়ার্সে। এক্সারসাইজ করা, মুটিয়ে যাওয়ার কারণে যে বডিতে যে ফ্যাট সেল বেড়ে যাচ্ছে, মেনোপজের পরে সেই ফ্যাট সেল থেকে কিন্তু ইস্ট্রোজেন তৈরি হচ্ছে। আর ইনফ্যাক্ট 83% ব্রেস্ট ক্যান্সার তো ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। তো আমাদের শরীরে যত বেশি ইস্ট্রোজেন জমবে, ক্যান্সারের ঝুঁকিটা তত বাড়লো। সো আর্লি মিনার্কি, লেট মেনোপজ তো ফ্যাক্টর রয়েছে, এর সাথে যদি জন্ম নিয়ন্ত্রণের বডিতে বা ইনজেকশনে যে ইস্ট্রোজেনটা রয়েছে সেটাও অ্যাড হচ্ছে, এবং এক্সারসাইজ না করার কারণে লাইফস্টাইলের যে ইম্পর্টেন্ট পার্ট, ফ্যাট সেল যত বেড়ে যাচ্ছে, তার মানে বেশি ইস্ট্রোজেন তৈরি হচ্ছে ফ্যাট সেল থেকে। সো হরমোন লোড যত বেড়ে যাচ্ছে, ক্যান্সারের রিস্ক তত বেড়ে যাচ্ছে। ইউ সি দে আর অলসো মাচ কানেক্টেড। এবং এটা শুধু ব্রেস্ট ক্যান্সারের সাথে কানেক্টেড না, বিভিন্ন অসুখ বিসুখ শরীরের, সেগুলোর সাথেও কিন্তু এই জিনিসগুলো কানেক্টেড। সো লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নট অনলি জাস্ট এক্সারসাইজ। আমি আগে যে পয়েন্টগুলো বললাম, যে আমি আমার প্ল্যানিং করব কবে বিয়ে হবে, বাচ্চা নিবে, বা ওই বাজে হ্যাবিটগুলো থেকে দূরে থাকতে হবে, এই সব কিছু মিলিয়েই কিন্তু আমরা যদি কিছুটা মডিফাই করতে পারি লাইফস্টাইলটা, ক্যান্সার হওয়ার আশঙ্কা, যেটা কিনা বিলাতে এখন প্রতি 7টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, এবং আমরা বাংলাদেশেও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, সেটা থেকে কিছুটা হলেও আমাদের রিস্ক থেকে আমরা দূরে থাকতে পারবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
স্যার, আপনি আপনার কর্মব্যস্ত জীবনের পাশাপাশি আমরা সকলেই জানি যে আপনি অত্যন্ত স্বাস্থ্য সচেতন একজন চিকিৎসক। স্যার, আপনি কিভাবে এত ব্যস্ত একটা ডাক্তার জীবনের পাশাপাশি আপনার এক্সারসাইজ, লাইফস্টাইল আপনি মেইনটেইন করেন? ধন্যবাদ। ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট ইজ সামথিং ইউ ডেভেলপ গ্র্যাজুয়ালি। এটা আস্তে আস্তে সবার অভ্যাস হয়ে যায়। এটাও সত্যি কথা, আগের মতো আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন অলমোস্ট 10 মাইলের ডে ওয়াক করতাম, এতটুকু সময় ছিল। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব প্রপারলি মেনটেন করা যেত। এদেশে যে কোনো কারণে কাজের ব্যস্ততা আর একটু বেশি এবং অতটা এক্সারসাইজের সময়টা আমি দিতে পারি না। এছাড়াও আমি টাইম টু টাইম অফ নিয়ে হলিডে করতে চাই। সো ইউ নিড টু টেক এ ব্রেক। সারাক্ষণ শুধু প্র্যাকটিস করলে চলবে না, সেই ব্রেকটা খুব ইম্পর্ট্যান্ট। ইউ নিড টু রেস্ট। এক্সারসাইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট, ডায়েট খুব ইম্পর্ট্যান্ট। আমি যেটা নোটিস করেছি আমাদের সার্জনরা এক কোটি থেকে আরেক কোটির পরেই সিঙ্গারা, পরোটা, ভাজি দিকে সমানে খাচ্ছে। এবং আমি লাস্টে অ্যাডাপ্ট করেছি ফ্রুটসের দিকে চলে আসছি। এবং এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা মনে করি যে খুব খাওয়া হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এই স্ন্যাকিংগুলো ইভেনচুয়ালি যেটা হচ্ছে যে স্থূলতা। যেমন আমি কিন্তু বাংলাদেশ আসার পর আমার প্রায় 7 কিলো ওয়েট গেইন করেছি। এটা খুব খারাপ এবং আই এম ওয়ার্কিং অন ইট এবং আই নো আই ক্যান ম্যানেজ। সো এখন আমি ওইটা ক্রস করে যাই না, কিন্তু আমি চেষ্টা করবো আমার আগের লাইফস্টাইলটাকে ফিরিয়ে আনার জন্য। সো আমি কারেন্টলি যে পরিমাণ এক্সারসাইজ করছি বা ব্যালেন্স করছি ডায়েটের, এটা মনে হয় আরেকটু টাইট করা লাগবে। এবং আমি চাবো সবাই যদি এটাকে একটু ফলো করতে পারে, ইউনো হেলদি বডি ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট ফর এ গুড ক্লিনিশিয়ান। কারণ সে যদি অসুস্থ হয়ে যায়, সে রোগীকে কি চিকিৎসা দেবে? জি স্যার। স্যার, আমাদের বাংলাদেশের ডাক্তারদের সম্পর্কে সবার যে একটা ইমাজিনেশন বা সে যেভাবে সবাই চিন্তা করে, আপনি স্যার ওনাদের সবার থেকে একটু আলাদা, বিকজ অফ ইউর স্টাইল স্টেটমেন্ট, আপনার কথা বলার ধরন, আপনার ড্রেসিং সেন্স। তো স্যার, আপনি আমাদের বাংলাদেশের মেল ফিমেল ইয়াং ডক্টরস বা যারা আছেন তাদেরকে স্যার একটু গ্রুমিং সেশন হিসেবে স্যার আপনি কি অ্যাডভাইস দিতে চান আমাদের জন্য? আপনার কি মনে হয় না এটা আমার চাইতে আপনি ভালো অ্যান্সার দিতে পারেন ওদের জন্য? স্যার, আপনি আনবিটেবল স্যার, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি স্যার আপনার ফলোয়ার, অ্যান্ড ওয়েনেভার আই ড্রেস ফর আ কনফারেন্স, আমি স্যার অলওয়েজ আপনি আমার মাথায় থাকেন যে স্যারকে তো দেখবো ব্রেস্ট ক্যান্সার কনফারেন্সে, অ্যান্ড স্যার মানে আপনি স্যার আসলে আমার একটা আইডল। মানে আপনার সাথে দেখা হলো আজকে প্রথম? জি স্যার, আজকে আপনার সাথে স্যার আমার আজকে ফার্স্ট দেখা, কিন্তু স্যার আই হ্যাভ বিন ফলোইং ইউ স্যার ফর ইয়ার্স। ধন্যবাদ। ঠিক আছে। বেসিক্যালি দিস ইজ ইউ, দিস ইজ হোয়াট আই এম। আমি এরকমই সবসময়, যে একটু নর্মাল থাকার চেষ্টা করেছি, একটু বেটার ড্রেসড, পরিচ্ছন্ন থাকা, এগুলো ইট সেন্স আউট সবার থেকে। একজন বিলাত আমি দেখেছি যে ওখানেও যদি আমি একটু পরিপাটি ড্রেস পরে যাই, পেশেন্টস অ্যাকচুয়ালি gives more attention to you এবং তারা তোমার কথাটা ভালো শুনবে এরকম। এবং it builds up your confidence as well. এটা খুব ইম্পর্ট্যান্ট। আর আমি সেটাকে ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু এটা তো আমি আমার কলেজ লাইফে, মেডিকেল কলেজ লাইফে, বিলাতে এবং এখানে ওই একইভাবেই চলে আসি না। এটার জন্য স্পেশাল কোনো এফোর্ট আমি দেই না, কিছুটা হয়তো দেই, আই হ্যাভ টু সে। তবে যে বললাম যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট। আর ড্রেস সেন্স বা ড্রেস কোডিং এগুলো আমাদের একটু খেয়াল রাখা উচিত, কারণ সবাই তো কাটাকাটি করতে পারে, কিন্তু যদি আমরা আমাদের কমিউনিকেশনটাকে বিল্ড আপ করতে পারি, ইটস কোয়াইট ইম্পর্ট্যান্ট। কারণ একটা ডক্টর পেশেন্ট রিলেশনশিপের ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে যে দ্য পার্সন সিটিং ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে যে বসে আছে সেও তো আমাকে দেখছে, এবং আমি যদি ওরকম ওইভাবে যাই, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। সো পেশেন্ট ওইখানেই একটু মেন্টালি একটু উইক হয়ে যাচ্ছে যে কার কাছে আসলাম। জি স্যার। স্যার, আপনি ইন্টারন্যাশনাল একজন বাংলাদেশি সার্জন হিসেবে আমাদের ইয়াং জেনারেশনের জন্য কি লেগাসি রেখে যেতে চান? ধন্যবাদ। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ সার্জন, অন্য 8-10 জনের মতোই। হ্যাঁ, বিলাতে 30 বছর পার করে এসেছি, এটা সত্যি কথা। তো আমি যেটা চেয়েছি যে এত বছর ওখানে কাজ করে আমি যে আমার যে এক্সপার্টিসটা বিল্ড আপ করেছি, সেটা আমি বাংলাদেশে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে গত 7 বছর ধরে এস্টাবলিশ করার চেষ্টা করেছি, এবং এখনও তার একটু বেশি সুযোগ পাবো। ইনস্টিটিউশনালি যে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা, তাদের সাথেও কাজ করে তাদেরকেও কিছুটা বিল্ড আপ করার চেষ্টা করব, যেটা আমাদের পরবর্তীতে প্রান্তিক পর্যায়ে আমাদের দেশের মানুষ যাতে সেই বেনিফিটটা কিছুটা পেতে পারে। অ্যাটলিস্ট মাই সাবজেক্ট যেটা ব্রেস্ট সার্জারি, আমি চাবো কিছু ট্রেন ডক্টর তৈরি করে রাখার জন্য। আমি যেটা শিখেছি আমি চাবো ওরা
সেগুলোকে শিখবে, সেটা প্র্যাকটিস করবে, যেটার বেনিফিট আমাদের দেশের সাধারণ মানুষ পাবে। আম, আমি একজন সাধারণ ডক্টর হিসাবে নিজেকে মনে করি, এবং আমি চাবো যে আমি আমার যতটুকুই শিখেছি দেশের জন্য কিছুটা যদি করে যেতে পারি, এটা আমার জন্য একটা বিরাট পাওয়া হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। পরিশেষে আচ্ছা সিনথিয়া, আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনি তো একগাদা প্রশ্ন করেছেন আমাকে। জি স্যার। As a young oncologist, you literally graduated as a radiation oncologist. জি স্যার। So আপনার কাজের পরিধিটা আপনি কতটুকু, আপনি যেটা জেনেছেন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এটা কতটুকু করতে পারছেন, এবং ফিউচারে আপনি নিজেকে 10 ইয়ার্স পরে কোথায় নিজেকে দেখতে চান? ধন্যবাদ স্যার আপনার এই প্রশ্নটির জন্য। স্যার, ইয়াং অনকোলজিস্ট হিসেবে অবশ্যই আমার একটা গোল আছে। সেটা হচ্ছে যে আমি চাই যে আমার দেশের মানুষরা এখানে সম্পূর্ণ ক্যান্সারের চিকিৎসা পাবে এবং তারা এই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে না। তো সেটার জন্য যেটা দেখা যায় যে আমরা গাইডলাইন অনুযায়ী বা বিদেশে আপনি যেমন অনেক পদ্ধতি নিয়ে এসেছেন আমাদের দেশে, তো আমাদের আসলে যে প্রতিবন্ধকতাটা সেটা হচ্ছে যে আমাদের দেশের বাইরে ট্রেনিং আমাদের আসলে সব ইয়াং অনকোলজিস্টরা আসলে আমরা করতে পারি না। তো সেটার সুযোগ আরও বেশি করে দেওয়া, যাতে করে আমরা বাইরে থেকে সেই টেকনোলজিগুলো বাংলাদেশে নিয়ে এসে আমরা সেটা প্রতিস্থাপন করতে পারি। আর অ্যাজ এ রেডিয়েশন অনকোলজিস্ট স্যার, আমি যেটা বলতে চাই যে আমাদের দেশে অনেক মডার্ন অনেক টেকনোলজি এসেছে, এআই বেসড অনেক প্ল্যানিং সিস্টেম এসেছে। আমরা এখন অনেক মিলিমিটার পর্যায়ে আমরা আসলে প্রেসাইজ ট্রিটমেন্ট দিতে পারছি, ট্রিটমেন্ট ডেলিভারিটা করতে পারছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেশের ক্যান্সার রোগীরা অনেক লাভবান হচ্ছেন তাদের চিকিৎসা পরবর্তী সফলতা হারের দিকে। আর এছাড়া স্যার